ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দুই একটি দলের অনৈক্যকে দাবি আদায়ের কৌশল বলছে গণ অধিকার পরিষদ। তবে নতুন করে ষড়যন্ত্র শুরু হওয়ায় সংকটের আশঙ্কা বিএনপির। বিশ্লেষকদের মতে ৫ আগস্ট পরবর্তী নির্বাচনে তরুণদের অগ্রাধিকারে ঘাটতি হলে ভোটের মাঠে বিপর্যয়ের মুখে পড়তে পারে রাজনৈতিক দলগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, এতে অনড় অবস্থানে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল। নির্বাচন কমিশনও নিচ্ছে ভোটের সব প্রস্তুতি। তবে নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিশেষ করে এখনও চূড়ান্ত হয়নি জুলাই সনদ। কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই হত্যার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে তরুণদের দল এনসিপি। অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত দলটি নির্বাচনের আগে মূলত এই দুই দাবিরই বাস্তবায়ন চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তারপরও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ও আস্থার ঘাটতি দেখছে না বেশিরভাগ রাজনৈতিক দল। নতুন বাস্তবতায় তরুণ প্রজন্মের রাজনীতিকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে তাদের বক্তব্যে নতুন সংকটের আশঙ্কা বিএনপির নেতার। তারা গণতান্ত্রিক ব্যবস্থা দেশে কায়েম করবে, একটি দল গঠন করবে, ক্ষমতায় বসবে, বিরোধী দলে বসবে, এটাই তো আমাদের কাম্য। কিন্তু হতে দেব না এই শব্দটা এই বয়সে এখনো বলা ঠিক হচ্ছে না। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য, অনৈক্য ও মতাদর্শের ভিন্নতাকে দাবি আদায়ের কৌশল হিসেবে দেখছেন গণ অধিকার পরিষদের নেতারা। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত নানান ধরনের মন্তব্য করতে পারে। এটা আসলে মাঠের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য। নির্বাচনকে বর্জন করবে বলে আমার কাছে মনে হয় না। বানচালের কোনো সুযোগ নাই। ৫ আগস্টের পরে রাষ্ট্র পরিচালনায় তরুণদের অগ্রাধিকার, সময়ের চাহিদা। তাই আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে প্রাধান্য না দিয়ে ভোটের মাঠে বৈতরণী পার রাজনৈতিক দলগুলোর জন্য একেবারেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। তরুণদেরকে অ্যাভয়েড করে কোনো কিছু হবে না। আপনি আগামী ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দেখবেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে কিভাবে তরুণদের ডিমান্ড চাহিদা পূর্ণ করবে, সেটা কিন্তু তারা তাদের ম্যানিফেস্টোতে প্রায়োরিটি দিবে। না দিলে কিন্তু তারা নির্বাচনে উত্তরণ ঘটাতে পারবে না। ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ এক কঠিন সংকটের মুখোমুখি হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু দেখছে না ইসি, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে নির্বাচনী প্রস্তুতি এবং রোড ম্যাপ নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় সচিব আরও জানান, নির্বাচনের রোড ম্যাপের খসড়া রেডি, এ সপ্তাহে কমিশন বৈঠকে উপস্থাপন করে ঘোষণা করা হবে। ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া তৈরি করেছে ইসি। এ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানান সচিব। এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি আরও জানান, নির্বাচনে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবাই যার যার দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে ইসি এ নিয়ে ভাবছে না। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গুছাই, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সচিব জানান, প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া ২২টি দলের বিষয়ে তদন্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে ইসি। সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল নিয়ে শুনানি হবে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ৩ সদস্য। আগামী নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিবে IRI। নির্বাচন পূর্ব পরিবেশ দেখতে আমরা এসেছি। ইসির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের সময় ও পরবর্তী পরিকল্পনাও জানিয়েছি। আমাদের কোনো পরামর্শ নেই, তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিতে চাই। সব রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে সংলাপও করবে IRI। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন। তবে প্যানেল এখনো ঘোষণা দেয়নি ছাত্রদল। এদিকে ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 565 জন। এদিকে স্বতন্ত্র প্যানেল দেওয়ার ঘোষণা উমামা ফাতেমার। তিনি এবং জিএস পদে মেঘ মোল্লার বসু, ছাত্র শিবির থেকে বিপি পদে নির্বাচন করবেন সাদেক কায়েম ও জিএস পদে SM ফরহাদ। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে বিপি পদে বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে লড়বেন সাবিনা। এর মধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন 157 জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,871 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল যে বিভিন্ন রকমের ঘটনা সেখানে ঘটেছে। আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বোনদেরকে নিয়ে মনোনয়নপত্র উঠানোর জন্য, আসলে ডাকসুতে একটা উৎসাহের বিষয়, কেননা এত বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সংগঠন থেকে ডাকসুর যে কার্যপ্রণালী আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। তো আমি মনোনয়নপত্র ওঠানোর জন্য 3:55 দিকে হলে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হলে যায়। এরপর আমি আর ফজিলাতুন্নেসা মুজিব হলের সদস্য সচিব ইতি, আমি আর ও 1 বা 2 মিনিট পর গিয়ে সেখানে উপস্থিত হই। তো সেখানে উপস্থিত থাকা আরো বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়নপত্র উঠানোর জন্য, তারা আমাদের সাথে কুশল বিনিময় যে আমি ভিপি পদে দাঁড়াবো না বা আমার ডাকসু কিভাবে আমি পরবর্তীতে কাজ করব। তো আমি আমার মতামত জানাচ্ছিলাম, তারাও জানাচ্ছিল। এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আপু, সে ফোন দেখছিল, মানে ঘড়ি দেখছিল যে আসলে 4টা বাজছে কিনা বা 4টা বেজে অতিক্রম হচ্ছে কিনা। তো তখন আমিও ফোন চেক করলাম, যে দেখি যে তখন 4:05 বা 6 বাজে। তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন 4টা বেজে গেছে, কোনো কিছু হবে না এখানে, হল প্রশাসন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে। সেখানে মিস ছিল, হাউস সুপার ছিল। তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে। আমি তো জানি যে সময় 4টা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে 5টা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তো মিস আমাকে এক পর্যায়ে তাদের সামনে ধমক দিয়ে বলে, তুমি এখানে কোনো কথা বলতে পারবা না, কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না। তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো, মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছিল, তাদের কথা সে শুনছে। আমার প্রশ্ন এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল, আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন তাহলে আপনারা হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সেই বিজ্ঞপ্তি দেয়নি। সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র উঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তার চেষ্টা করেছিল, কিন্তু সামনে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে উঠেনি, আপুর গায়ে উঠেছে। আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে, কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল। তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনো রকমের মব সৃষ্টি করা যাবে না, তুমি শান্ত থাকো, দেখো পরিস্থিতি মানে কতদূর আগায়। তা আমিও সেইভাবেই চুপ ছিলাম, আমিও কোনো কথা বলি নেই, যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। আমরা সরাসরি ছিলাম সেখানে। জাতীয় নির্বাচনের জন্য মাত্র 15,851 জন পুলিশ সদস্য নিয়োগ পেয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ ছাড়াও বিজিবি, আনসার সহ 27,000
637 জন নতুন সদস্য নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে এক সভা শেষে তিনি এই তথ্য দেন। উপদেষ্টা আরও বলেন, মব জাস্টিস এখনো চলছে, তবে তা কমাতে চেষ্টা করছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির 12তম সভা। পরে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, গত এক বছরে পুলিশে 15,851 জন, বিজিবিতে 4,469, আনসারে 5,551, কারা অধিদপ্তরে 1,558 এবং ফায়ার সার্ভিসে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাব ও কোস্টগার্ডেও নতুন সদস্য আনা হয়েছে, যারা সবাই আগামী সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করবে। সংখ্যাটা আবার বলি, পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়া নিয়ে কোনো নির্দেশনা ছিল না, তবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ছিল সতর্ক অবস্থান। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া, আপনারাই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণের নামে প্রায় 857 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটির দোকান ও রেস্তোরাঁর বিপরীতে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে। মামলা হয়েছে যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। চট্টগ্রাম নগরীর কয়েকটি চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে অন্তত 234 কোটি টাকা লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার মামলা করেছে সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ, তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এ ঘটনায় দুদকের মামলায় আসামি করা হয়েছে 20 জনকে। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন ও সাবেক এমডি ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মোট 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এবং দুর্নীতি প্রতিরোধ 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া 109 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 37 লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3 আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে 4 কাস্টমস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা প্রদান করে তারা। এর পাশাপাশি কাজ বাদ দিয়ে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ঐক্য পরিষদের অন্যতম নেতা সিলেটের কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, মোংলা কাস্টমসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমিমুল ইহসান, চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার
সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলামকে। আন্দোলনের জেরে গত ১.৫ মাসে সব মিলিয়ে ৩৫ কর্মীকে বরখাস্ত করা হয়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।